আজ ৫ আগস্ট, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। ২০২৪ সালের আজকের এই দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। কি ঘটেছিল সেদিন, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাই, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, তখন কি এটা অনিবার্য ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি একটা জিনিস দেখবেন, আপনি যদি ২০২৪ সালের ৩-৪ এই দুই দিন যদি আপনি চিন্তা করেন, আমরা ৩ তারিখ ঢাকায় বড় জমায়েত হয়েছে এবং ৪ তারিখে ঠিক আমাদের অফিসের পাশে মানে এই কারণ বাজারে যে মেইন রোডটা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এই সড়কে মূল সড়কে আপনার দিনভর মানে গোলাগুলি, তারপর সাউন্ড গ্রেনেড, বিকট শব্দ, টিয়ার শেল, আমরা যেই পরিস্থিতি আমরা নিজ চোখে দেখেছি, আমরা সারা দেশেই এরকম চলতেছিল। এবং এর আগে আপনি জানেন যে ৩ তারিখ সকালবেলা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দরবারে বসেছিলেন এবং সেখানে সারা দেশের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন হয়েছে এবং সেখানে এই ধরনের একটা আলোচনা ছিল যে এভাবে শক্তি প্রয়োগ করতে গেলে প্রচুর লোকের প্রাণহানি হবে, সেটা কি করা যাবে কিনা। তাদের মধ্যে এরকম একটা বার্তা ছিল যে এইভাবে জনগণের উপর মানে গুলি চালানো যাবে না, ঠিক হবে না, এই ধরনের একটা বার্তা এসেছিল ৩ তারিখে। ৪ তারিখে কিন্তু আপনি দেখেছেন যে সারা দেশে মানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নেমে অস্ত্র হাতে গোলাগুলি করেছে, প্রচুর লোকজনের প্রাণহানি হয়েছে, ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। তো আলটিমেটলি সবগুলো অপশনই মোটামুটি ফেল করতেছিল। মানে শেখ হাসিনা, আপনি ২, ৩, ৪ এই ৩ দিন যদি আপনি দেখেন, তার যতগুলো অপশন মানে সেনাবাহিনীকে ব্যবহার করা, আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীকে ব্যবহার করা, তার দলের লোকজনকে ব্যবহার করা, মানে কোনোভাবেই জিনিসটাকে থামানো যাচ্ছিল না এবং প্রতিদিনই প্রাণহানি বাড়তেছিল এবং দেশের ভিতরে ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে মানে ক্রোধ বেড়ে বেড়ে যাচ্ছিল। তার মানে শেখ হাসিনা তার সব অপশন ৪ তারিখের মধ্যেই ব্যবহার করে ফেলেছিলেন। তো ৫ তারিখে তার আসলে বিকল্প কোনো অপশন ছিল না এবং যখন আলটিমেটলি সেনাবাহিনীর পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে আমরা জনগণের উপর নির্বিচারে গুলি চালাতে পারবো না, তখনই আসলে আলটিমেটলি শেখ হাসিনার পতনটা অনিবার্য হয়ে গেছিল। বিষয়টা ছিল যে শেখ হাসিনা কিভাবে মানে বিদায় নেবেন, উনি পদত্যাগ করবেন, করে কি দেশে থাকবেন, থাকলে কি হবে এক ধরনের, আরটা ছিল যে অন্য কি অপশন। আসলে তিনি শেষ পর্যন্ত মানে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং দেশ ছেড়ে তাকে পালাতে হয়েছে। সেটা সেটা মানে ওই সময় মতো সিদ্ধান্তটা না নেওয়ার কারণে, মানে লেন্দি হওয়ার কারণে আসলে পরিস্থিতি এমন ছিল যে তাকে মানে কঠিন একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তাকে পালাতে হয়েছে। আপনি প্রাণহানির কথা বলছিলেন, আসলে এটা এড়ানো যেত কিনা? প্রাণহানি তো এড়ানো যেতই। আপনি দেখেন যে নেপালে আন্দোলন হয়েছে, শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছে, ইন্ডিয়াতে সাম্প্রতিক সময় নানান দাবিতে আন্দোলন হয়েছে। আপনি দেখেছেন ওইসব দেশে আইন শৃঙ্খলা বাহিনী নানান ধরনের শক্তি প্রয়োগ করেছে, কিন্তু এই শক্তি প্রয়োগটা মানে এত বিপুল সংখ্যায় প্রাণহানির ঘটনা এবং দীর্ঘদিন থেকে চলা, ধরেন আপনি জুলাইয়ের ১ তারিখ থেকেই আসলে আন্দোলনটা চলতেছিল, ১৫-১৬ তারিখ থেকে সেটা একদম মানে বিস্ফোরণমুখ হয়ে যায় এবং নির্বিচারে গুলি মানে ছাত্র জনতার উপর গুলি করার যে প্রচেষ্টা সেটা শুরু হয়। অন্য দেশে আমাদের আশপাশে যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোতে আপনার কিন্তু ওইভাবে প্রাণহানির ঘটনা ঘটে নাই। সেভাবে রাষ্ট্রীয় শক্তিকে বা ধরেন হেলিকপ্টার ব্যবহার করা, হেলিকপ্টার থেকে আপনার গুলি করারও কথা আসছে, তারপর সেনাবাহিনীকে নামানো, বিডিআর নামানো, পুলিশ তো আছেই, তারপর নিজ দলের লোকজনকে নামানো, এইভাবে চতুর্মুখী আক্রমণ করে একটা আন্দোলনকে দমানো এবং বিপুল সংখ্যায় প্রাণহানি, প্রচুর লোকের আহত হওয়া, এটা আসলে হওয়ার পরে মানে এই ধরনের আন্দোলন কিন্তু আশপাশের দেশে কোথাও হয় নাই। সুতরাং এড়াতে চায় নাই হয়তো শেখ হাসিনা, হয়তো এই এই জিনিসটা এড়াতে চায় না। এটা একটা কারণ হতে পারে, উনি ক্ষমতা ছাড়তে চান নাই, কিংবা উনি শুরুতে দাবি দেওয়া মানেননি। উনি করেছেন মানে ওনার অবস্থানে ওনার থাকার চেষ্টা করেছেন। যখন পরিস্থিতি মানে ব্যাপক খারাপ হয়ে যায়, তখন তিনি শক্তি প্রয়োগ করে সেটাকে মানে ব্রুটালি এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিলেন। সুতরাং তিনি চাইলে এড়াইতে পারতেন, যে কোনো শাসক চাইলে পারেন, কিন্তু যেহেতু এই সরকারটা মোটামুটি তার আগেই 15.5 বছর ছিল, তার বিরুদ্ধে নানান ধরনের নির্বাচন, ২-৩টি নির্বাচন মানে অনিয়মের নির্বাচনের তার বিরুদ্ধে অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ আছে, মানে এই সরকারটা নানানভাবে
সমালোচিত ছিল, মানুষও তাদেরকে মানে তাদের জনসমর্থনও একদম তলানির দিকে ছিল। সুতরাং এই ধরনের সরকার আসলে ওই স্বাভাবিকভাবে পদত্যাগ করবে বা সে ছেড়ে দিবে, শক্তি প্রয়োগ করবে না, এটা একটু অস্বাভাবিক। তারা ওই অন্যান্য এই স্বৈরাচারী সরকারের মতোই শক্তি প্রয়োগ করে জিনিসটাকে থামাতে চেয়েছিলেন, সেটা পারে নাই, সেই জন্য প্রাণহানি হয়েছে, তাকে তার বিদায়টা হয়েছে একটু মানে খুবই খারাপভাবে বিদায় হয়েছে। এই যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কি তাকে কোনো সঠিক তথ্য দিতে পেরেছিল? আমরা একটা জিনিস আপনি দেখবেন, যে সাবেক তখনকার যে আইজিপি ছিলেন, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উনি ইয়াতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি তার শুনানিতে উনি তার বক্তব্য দিয়েছেন। তিনি ওই বক্তব্যে তিনি একবার একটা জিনিস ইন্টারেস্টিং উনি বলেছিলেন যে আমরা সরকারকে বাস্তব পরিস্থিতি, মাঠের পরিস্থিতি জানানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু তারা দুর্বলতাটা স্বীকার করতে রাজি ছিল না। তারা সরকার আসলে চেয়েছিল যে দুর্বলতা প্রকাশ না পাক, চাপ প্রয়োগ অব্যাহত রাখা। সুতরাং তার মানে আমি ধারণা করি গোয়েন্দা তথ্য ছিল, মাঠের চিত্র তো সবাই জানা, সবাই দেখতেছে, না বোঝার কোনো কারণ নাই। একটাই কারণ হতে পারে, সেটা হতে পারে যে ক্ষমতা ছাড়বো না, অনর মনোভাব, অথবা একগুঁয়েমি, যেটাকে আমরা গোয়ার্তমি বলি, গোয়ার্তমি, সেটা থাকতে পারে। আপনি আজকে দেখেছেন একটা ইন্টারভিউতে একজন বলেছেন যে যখন তারা শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনে গিয়েছেন, তখন রাষ্ট্রপতি একজন ছাত্র নেতার ঘাড়ে হাত দিয়ে বলতেছিলেন যে একজনের গোয়ার্তমির কারণে আসলে এই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে। তার মানে মানে ছিল ক্ষমতাটা ছাড়তে না ছাড়ার যে প্রবণতা, গোয়ার্তমি করা, সেটার কারণে আসলে বিষয়টা এত ছড়িয়েছে। আমি মনে করি না যে তথ্য ছিল না, তথ্য ছিল, বাস্তবত সবাই জানতো, কিন্তু ওটাকে আমলে নিতে চান নাই, দুর্বলতা প্রকাশ করতে চান নাই। তখন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি বা নেতাকর্মীরা কি শেখ হাসিনাকে কোনো বার্তা দিতে পেরেছিল? আপনি দেখেছেন 15.5 বছরের আওয়ামী লীগের শাসনামলে এটা এক ধরনের দল এবং সরকার দুইটাই এককেন্দ্রিক হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ বলেন আর সরকারটা বলেন পুরোপুরি শেখ হাসিনা নির্ভর হয়ে পড়েছিল। এবং এই সরকারটা শেষের দিকে এক ধরনের আলোচনা ছিল যে দলের সাথে আর কোনো সম্পর্ক ছিল না। এই সরকারটা চলতো সিভিল মিলিটারি আমলাদের মাধ্যমে। সুতরাং এই দলের লোকজন যে বলবে, তাদের এই সুযোগ খুব একটা ছিল বলে মনে হয় না, আর বলার মতো সাহস বা তাদের সেই ধরনের অবস্থান ছিল বলে আমার মনে হয়। সুতরাং তারা শেখ হাসিনাকে মানে পদত্যাগ করবে বা দাবি মেনে নেবে এরকম কিছু না করে, বরং তারা তার বক্তব্যটা, তাদের প্রচারটাই বেশি করেছে। তার প্রচারটা যেমন শেখ হাসিনা বলার চেষ্টা করেছিল যে ওরা সন্ত্রাসী, তারও বাইরে এসে সেই সন্ত্রাসী তকমা দিয়ে এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী তকমা দিয়েছে। মানে শেখ হাসিনার যে মনোভাবটা, তারা সেটা মাঠে এক্সিকিউট করার চেষ্টা করেছে। তারা তাকে বোঝানোর চেষ্টা করেছেন, এটা আমি বিশ্বাস করি না, বা তাদের এই সুযোগও ছিল কিনা আমি জানি না, আবার তাদের ওই সাহসও ছিল না। ঠিক কোন মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন? ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে একটু আছে আপনার। শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, এটা মোটামুটি 4 তারিখ রাতেই বোঝা যাচ্ছিল। কারণ 3 তারিখে সেনাবাহিনীর যে দরবার হয়েছিল, সেখানে যে বার্তাটা এসছে যে এভাবে জনসাধারণের উপর গুলি চালানো যাবে না, এই মানে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। তো এই বার্তাটা এসেছিল। যখন আওয়ামী লীগ 4 তারিখে নামলো, নেমেও পারলো না, 4 তারিখ রাতে গণভবনে বৈঠক হয়েছে গভীর রাত পর্যন্ত। সেখানে আমরা যতটুকু জানি, আমাদের সূত্র বলতেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে বলা হয়েছিল যে আপনি আসলে পরিস্থিতি হ্যান্ডেল করার মতো অবস্থায় নেই, আপনি কথা বলুন, আপনি পলিটিক্যাল পার্টির সাথে কথা বলেন। এর আগে ওই দিনই 4 তারিখ বিকালে সন্ধ্যায় কূটনৈতিক পর্যায়ে প্রভাবশালী দেশের কূটনীতিকরাও যোগাযোগ করেছেন, তাদের মধ্যেও একটা পদত্যাগ করে পরিস্থিতি এড়ানোর একটা আলোচনা ছিল। আলটিমেটলি রাতেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, সকালবেলা শেখ হাসিনা পদত্যাগ করেন। কিন্তু ততক্ষণে ছাত্র জনতা, আন্দোলনকারীরা ঢাকার দিকে এমনভাবে চলে আসছে যে উনি তখন আর দেশে থাকা, উনি নিজে সিদ্ধান্তটা নিয়েছেন যে দেশে থাকা তার পক্ষে হয়তো সম্ভব না, তিনি তার লাইফ রিস্ক মনে করেছেন, সেই জন্য উনি পালিয়ে গিয়েছেন। এটা শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সিদ্ধান্তটা মনে হয় ওনার নিজের, ওইটা অন্য কেউ চাপিয়ে দিয়েছে এরকম জানা যায়নি। পরে কিন্তু আমরা শুনেছি যে তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, আসলে কতটা সত্য? না, এরকম কথা আমরা শুনি নাই। টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন এরকম আলোচনা আওয়ামী লীগের দলীয় লোকদের মধ্যে আছে। কারণ শেখ হাসিনা জেনে বুঝেই ইয়াতে উঠেছেন, যে সামরিক উড়োজাহাজ নিশ্চয়ই
টুঙ্গিপাড়ায় থামার কোনো সুযোগ নেই, নামার কোনো জায়গা নেই। উনি হেলিকপ্টার করে ইয়াতে গেছেন, কুর্মিটোলা বিমান ঘাঁটিতে গেছেন। ওখানে যাওয়ার পরে উনি অনেকক্ষণ সময় পেয়েছেন। তিনি যাচ্ছেন, জানতেছেন যে আমি করব না, মানে আমি হেলিকপ্টার না প্লেনে উঠবো, প্লেন তো নিশ্চয়ই টুঙ্গিপাড়া যাবে না, উনি জানেন। আরেকটা জিনিস হচ্ছে উনি পদত্যাগের আগে পরে বহুবার বিদেশের সাথে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন উনি ইন্ডিয়াতে সাময়িক সময়ের জন্য থাকতে চান, সেই আলোচনা করেছেন। ইভেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে সংসদে এই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে সাময়িক সময়ের জন্য তিনি ইন্ডিয়ায় আসতে চান, তার উড়োজাহাজকে আসার অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং উনি যোগাযোগ করেছেন ইন্ডিয়া যাওয়ার জন্য। এর এর বাইরে উনি টঙ্গিপাড়ায় যেতে চান এই ধরনের আলোচনার কোনো ভিত্তি বা ওরকম কোনো সোর্স বা সত্যতা পাওয়া যায় না। সুতরাং উনি সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়া গেছেন। তিনি যদি পদত্যাগ না করতেন পরিস্থিতি কি হতো তখন? পদত্যাগ না করার কোনো উপায় ছিল না, কারণ ওই সময় মানে 4 তারিখ যে ঘটনা এই হয়ে গেছে, পুরো দেশ একদিকে চলে গেছে। তারপরে আমাদের প্রশাসনেরও ভিতরে এক ধরনের উপলব্ধি তৈরি হয়েছে যে না, এটা আর চলতে দেওয়া যায় না। এই অবস্থায় তার আসলে টিকে থাকার সুযোগ ছিল না, তাকে পদত্যাগ করতেই হইতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি কি দেশ ছেড়ে পালাতে হতো কিনা, এই জায়গাটা, এটা নিয়ে বিতর্ক হতে পারে। এটার আসলে নিশ্চিত কেউ নিশ্চিত কোনো দিতে পারবে না যে আসলে তার দেশে থাকা উচিত ছিল কি ছিল না। উনি আবার এখন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসতে চান ডিসেম্বর মাসে। সুতরাং উনি যদি দেশে থাকতেই চাইতেন তখনই থাকতেন, চলে যেতে হলো কেন, এখন আবার আসতে হচ্ছে কেন? সুতরাং এগুলো একটা পলিটিক্যাল ডিবেটের বিষয়, রাজনৈতিক মানে রাজনীতিবিদরা এই বিষয়টা নিয়ে আরও ভালো বিশ্লেষণ করতে পারবে। তবে আমি মনে করি যে ওই সময় শেখ হাসিনার বিদেশ চলে যাওয়াটা, ভারতে চলে যাওয়াটা তার নিজের সিদ্ধান্ত ছিল, কিন্তু তাকে পদত্যাগ করতেই হইতো। করার পর দেশে থাকবেন না বিদেশে থাকবেন সেটা নিয়ে বিতর্ক হতে পারে। গণঅভ্যুত্থানে তো 2 বছর পূর্ণ হয়েছে এবং তখন বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। এই এখন এসে কি আওয়ামী লীগের কোনো উপলব্ধি হয়েছে? আমি এখনো পর্যন্ত যেটা জানি, আওয়ামী লীগের পক্ষ থেকে যে গণ অভ্যুত্থানে যে হতাহতের ঘটনা, শহীদের ঘটনা বা আহত যারা হয়েছে তাদের বিষয়ে আওয়ামী লীগের ভিতরে মানে ভুল হয়েছে এই ধরনের উপলব্ধি এখনো আমি শুনি নাই বা তাদের নেতাদের মধ্যে জানি না। তাদের এখনো এরকম একটা ধারণা যে এটা একটা ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে হটানো হয়েছে, তারা আবার ফিরতে চান। সুতরাং তাদের মধ্যে কোনো উপলব্ধি এসেছে এটা আমি শুনি নাই, বা তারা ওটার জন্য দুঃখ প্রকাশ, অফিসিয়ালি তো দুঃখ প্রকাশ করেই নাই, আনঅফিসিয়ালিও তাদের নেতাদের মধ্যে এই ধরনের কোনো মনোভাব আছে বলে আমি অন্তত শুনি নাই। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ ফিরতে চায়, শেখ হাসিনা ফিরবেন, আসলে আওয়ামী লীগের ফেরা কতটা সম্ভব? আওয়ামী লীগের ফেরা, আওয়ামী লীগ এখন বিষয়টা হলো আওয়ামী লীগ আর শেখ হাসিনা। তো শেখ হাসিনা ফিরবে কিনা, তার বয়স এখন 80-র কাছাকাছি, উনি ফিরতে পারবেন কিনা, ফিরলে কি হবে, তার নামে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে আপনার ফাঁসির রায় হয়েছে, তার কি হবে, আইনি ব্যবস্থা কী হবে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, এই কার্যক্রম নিষিদ্ধ আছে। দলটির নেতাকর্মীদের প্রায় অলমোস্ট সবাই দেশের বাইরে, এবং যারা দেশে আছেন তাদের একটা বড় অংশ কারাগারে। সুতরাং তাদেরকে ফিরতে হলে সরকার যদি তাদের উপর থেকে কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেয়, সেই ক্ষেত্রে একটা সুযোগ আছে যে তারা রাজনীতিতে ফিরবে। সেই ক্ষেত্রে এই ধরনের আলোচনা সরকারের সাথে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগের মধ্যেও যদি উপলব্ধি না আসে যে আমার যে ভুল হয়েছে, তার মানে 2024 সালের 5 আগস্টের আগে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর জন্য যদি তাকে রিকনসিলিয়েশনের পথে না যায়, তাহলে তার ফিরে আসাটা কতটা সম্ভব, কবে সম্ভব, হয়তো আসবে, কবে আসবে সেটা একটা বিরাট প্রশ্ন। সময় সাপেক্ষ, সেটা আসলে সময় বলে দেবে। আসলে আচ্ছা। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।